বন্দর আব্বাস এবং চাবাহার পোর্ট সেখানেও অ্যাটাক করেছে কিন্তু আমেরিকা। তাহলে কি কোথাও গিয়ে এবার চীন সরাসরি জড়িয়ে পড়তে পারে? দেখো, আমার মনে হয় না যে একটা আরো বড় এসকালেশন হবে। দেখেন, আমেরিকাও চাইবে না এটা আরো এসকালেট করতে। ইলেকশন সামনে, অক্টোবর মাসে তাদের আবার ইলেকশনের ব্যাপারটা আছে। ও এসকালেট করতে চাইবে না। আমরা যদি ট্রাম্পের স্টেটমেন্ট গুলো অ্যানালাইজ করি, একদিকে ট্রাম্প তো খুব গালিগালাজ করছে ইরানকে, ওর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু অ্যাট দি সেম টাইম ট্রাম্প বলছে যে যে নেগোসিয়েশন চলছে, পিস নেগোসিয়েশন, সেটা চলতে থাকুক, সেটা যেন বন্ধ না হয়। তার মানে একটা এরকম একটা সিচুয়েশন যে এর আগে কি হবে, সেটা এর বাইরে রেজাল্ট কি হবে, সেটা প্রেডিক্ট করা এই মুহূর্তে বড় একটা চ্যালেঞ্জিং টাস্ক। আমি নিজে কিন্তু প্রেডিক্ট করতে পারছি না যে এর আগে কি ধরনের এই প্রোগ্রেসটা হবে। সত্যি কি একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা একটা সাইন করেছিল, সেটার উপরে অ্যাকশন হবে, বা সেটাকে আবার বানচাল হয়ে যাবে, বা আবার একটা ফুল স্কেল এসকালেশন হবে, এটা এই মুহূর্তে প্রেডিক্ট করা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। একদম। আমি একটু যে জায়গাগুলো, অর্থাৎ যেখানে যেখানে কোথায় কোথায় শোনা গিয়েছে, আমরা একটুখানি বলি যে সাইরেন বাজানো হয়েছে কোথায় কোথায়। বাহরাইনের তরফ থেকেই বা কি জানানো হয়েছে আপনাদেরকে একটু বলি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যেটা বলা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সাইরেন বাজানো হয়েছে, নাগরিক বাসিন্দাদের শান্ত থাকতে বলা হয়েছে এবং নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এবং একই সঙ্গে কুয়েতের তরফ থেকে বলা হয়েছে দেশটার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রকেট এবং ড্রোন হামলার জন্য একেবারে প্রস্তুতি নিচ্ছে, মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মানে বাহরাইন বা কুয়েত বা কাতার, এই দেশগুলো তার মানে রেডি রয়েছে যে তাদের ওপর যে কোনো মুহূর্তে অ্যাটাক আসতে পারে। দেখো, এই দেশগুলো হচ্ছে কোস্টাল দেশ যেগুলো স্ট্রেট অফ হরমুজকে সাউথের দিক থেকে ডমিনেট করে। আর এই সমস্ত দেশগুলোর মধ্যে হচ্ছে আমেরিকার বেস, ওর মধ্যে কোনো ডাউট নেই। আমেরিকা তো আমেরিকার মেইনল্যান্ড থেকে অপারেট করতে পারে না এত দূরে। তারা এই সমস্ত দেশগুলোর মধ্যে আমেরিকা বেস বানিয়ে রেখেছে। বিসাইডস বেস বানানো, তারা পুরো ইরানের ওপর একটা একটা সার্ভেলেন্স রাখছে। এই সমস্ত দেশগুলোর মধ্যে যে ইকুইপমেন্ট, রেডার সিস্টেম, ইলেকট্রনিক সার্ভেলেন্স, এই সমস্ত অপারেশনাল কন্ট্রোল, সেখানে অপারেশন ইন্টেলিজেন্স রুম ইত্যাদি সেখানে বানিয়ে এই সমস্ত কোস্টাল দেশগুলোর মধ্যে মেইনলি হচ্ছে আমেরিকার বেস, ইনক্লুডিং দুবাই। সেখানে এইগুলো যেহেতু আমেরিকান ফোর্স ইরানের উপরে যেই ধরনের রকেট অ্যাটাক বা ড্রোন অ্যাটাক বা এয়ার অ্যাটাক হোক, সেইগুলো এই এই দেশগুলোর কোনো না কোনো বেস থেকে তারা মুভমেন্ট করবে। যার ফলে ইরান মনে করে এই দেশগুলো হচ্ছে ইরানের শত্রু দেশ। তারা কিন্তু ইনিশিয়ালি এই দেশগুলোকে ওয়ার্ন করেছিল কি তোমাদের দেশে যে আমেরিকার যে সমস্ত ইনস্টলেশন আছে, মিলিটারি ইনস্টলেশন, এয়ারফোর্স, নেভি বা আর্মির, সেই ইনস্টলেশন গুলোকে তোমরা সরিয়ে দাও, তা নাহলে কিন্তু তোমাদের দেশকে আমরা হিট করবো। আমার মনে হয় ইরান এই সমস্ত দেশগুলোকে টার্গেট করে রেখেছে যে যদি আমেরিকা এইভাবে তাদের ইরানের উপরে আক্রমণ আবার করে, তাহলে এই সমস্ত দেশগুলোকে ইরান হিট করবে, ওর মধ্যে কোনো ডাউট নেই। ঠিক। কিন্তু কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যা কিছু ঘটবে অত্যন্ত দ্রুত ঘটবে এবং খুব তাড়াতাড়ি এটা শেষ করে দেব, উনি শেষ করা বলতে কি বুঝিয়েছেন? কারণ তিনি একদিকে বলছেন যে শান্তি চুক্তি শেষ, তিনি ইরানকে বিশ্বাস করেন না, এবং তিনি আরও বলছেন যদি দেশটার কাছে কোনো নিউক্লিয়ার থেকে থাকে তাহলে হয়তো তারা সেটা খারাপ কাজে ব্যবহার করবে। তাহলে কি করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, কি চাইছেন? ইরান যদি এবার সরাসরি ট্রাম্পকে টার্গেট করে তাহলে কি করতে পারে? ইরানই বা সর্বোচ্চ ক্ষমতা কি প্রয়োগ করতে পারে? তাহলে কি সত্যিই পরমাণু অ্যাটাকের কথা ভাবছে ইরান? দেখো, আমার মনে হয় না পরমাণুর ব্যাপারটা, যদিও একটা অপশন, লাস্ট অপশন, কিন্তু সেটা এই মুহূর্তে হয়তো ইরান বা আমেরিকা দুটো দেশই ভাবছে না, বা ইসরায়েলও ভাবছে না। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে ধরো ক্ল্যান্ডেস্টাইন অ্যাসাসিনেশন অ্যাটেম্প, যেরকম তোমাকে আমি বললাম যে লাল ফ্ল্যাগ ওড়াচ্ছিল
এই খোমেনির ফিউনারেল সেরিমনির ভেতরে, সেখানে ইরানের ভেতরে অনেক কিন্তু বা ইরান বিশ্বের অনেক জায়গায় কিন্তু তাদের টেররিস্ট স্লিপার সেল আছে, ওর মধ্যে কোনো ডাউট নেই। সেখানে এই ধরনের স্লিপার সেলকে অ্যাক্টিভেট করে ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহুর জীবনাবসান ঘটানো কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এটা একটা অপশন। তারা তারা মনে করে যে এই দুজন হচ্ছে ইরানের সব থেকে বড় শত্রু। সিমিলারলি আমেরিকা বা ইসরায়েল যে মনে করেছিল যারা ইরানের যে টপ হেড, যারা ইরানের তারা আমেরিকার ইসরায়েলের শত্রু, তাদের কিন্তু ম্যাক্সিমামকে এলিমিনেট করে দিয়েছে, যদিও তাদের সেকেন্ড র্যাঙ্ক ওপরে উঠে এসছে, কিন্তু যারা হাইয়েস্ট র্যাঙ্কে ছিল তারা কিন্তু এলিমিনেট হয়েছে। তাকে বিশ্বব্যাপী একটা ইতিহাস বলে যে তুমি যদি এই ধরনের যুদ্ধের আগে বা যুদ্ধ শুরু হওয়ার আগে বা যুদ্ধের সময় যদি এই ধরনের হেড বা টপ লিডারশিপকে যদি এলিমিনেট করে দিতে পারো, তাহলে কিন্তু সেই দেশ অটোমেটিক্যালি ডিমোরালাইজড হয়ে সারেন্ডার করে যায়। যেমন প্রচুর আক্রমণ হয়েছিল হিটলারকে নিহত করার জন্য, যে যাতে জার্মানি যেন যুদ্ধ শেষ করে দেয়। যদিও তারা পারেনি, শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেছে, কিন্তু অনেক অ্যাটেম্পট করা হয়েছিল হিটলারকে মেরে এলিমিনেট করার জন্য। যে সেই ধরনের একটা মুভমেন্ট আমরা কিন্তু উড়িয়ে দিতে পারি না। কিন্তু এই মুহূর্তে একটা নিউক্লিয়ার স্ট্রাইক বা নিউক্লিয়ার স্ট্রাইক বাই বোথ এনি কান্ট্রি, ইসরায়েল হোক বা আমেরিকা হোক বা ইরান হোক, আমার মনে হয় না সেটা খুব একটা সম্ভব হবে। কিন্তু দেখো, আমি একটা কথা বলতে চাই, ইন্দিরা একটু সময় আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার বলুন। দেখো, একটা অবজারভেশন যেটা আমি করেছি, জানি না তোমরা কভার করেছো কিনা এই ফিউনারেল সেরিমনির মধ্যে, যদিও আমরা খুব আমাদের ফরেন পলিসি খুব ব্যালেন্স করে চলছে, কিন্তু আমরা দেখলাম ইরান কিন্তু ভারতবর্ষ থেকে যত সেপারেটিস্ট, যারা সেপারেটিস্ট মুভমেন্ট করে, যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে পাকিস্তানকে দিয়ে দাও, ভারতবর্ষের মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, তাদের কিন্তু ইরান ইনভাইট করেছিল। শুধু আমাদের টপ র্যাঙ্ক ছাড়া ভারতবর্ষের যারা সেপারেটিস্ট মুভমেন্টের জন্য যে সমস্ত নেতা নেত্রী, তাদের কিন্তু ইরান ইনভাইট করেছিল এই সেরিমনির মধ্যে। আর শুধু তাই না, পাকিস্তানের এন্টায়ার হায়ারার্কি, আসিম মুনির থেকে শাহবাজ শরীফ থেকে আরম্ভ করে তাদের যত হায়ারার্কি, যারা এই সেপারেটিস্টদের সঙ্গে লিঙ্ক, তাদের কিন্তু ইনভাইট করেছিল। তার মানে একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি, যতই যা আমরা ইরানকে ব্যালেন্স করে চলি, ইরান কিন্তু বেসিক্যালি টুয়ার্ডস পাকিস্তান। তারা কিন্তু ভারতবর্ষের ট্রু ফ্রেন্ড না, এটা কিন্তু আমার অবজারভেশন।